মূর্তি রহস্য। চোখ মুছে কাকাবাবু বললেন, সন্তু এতদিনের কষ্ট আজ সার্থক হলো। কত দিন ধরে আমি এর স্বপ্ন দেখেছি। নিজেরও বিশ্বাস ছিল না সত্যি কোনোদিন সফল হব। তোর জন্যই এটা পাওয়া গেল। তোর নামও সবাই জানবে। আমি কিছুই বুঝতে না পেরে কাকাবাবুর পাশে বসে পড়লাম। কাকাবাবু খুব সাবধানে পাথরটা তুললেন। এবার আমি লক্ষ্য করলাম ওটা ঠিক সাধারণ পাথর নয়, অনেকটা মানুষের মুখের মতন। যদিও কান দুটো আর নাক ভাঙা, সেই ভাঙা টুকরোগুলো বাক্সের মধ্যে পড়ে আছে। বোধহয় অজগরটার লেজের ঝাপটায় বাক্সটা ওলটপালট হয়েছে, সেই সময় ভেঙে গেছে, কিংবা আগেও ভাঙতে পারে। কাকাবাবুর রুমাল দিয়ে ঘষে ঘষে শ্যাওলা পরিষ্কার করে ফেলার পর মুখ চোখ ফুটে উঠল। গলার কাছ থেকে ভাঙা, গোটা মূর্তি থেকে শুধু মুন্ডুটা ভেঙে আনা হয়েছে। বহু কালের পুরনো মূর্তি, এমন কিছু দেখতে সুন্দরও নয় যে আলমারিতে সাজিয়ে রাখা যায়। এটার জন্য কাকাবাবু এত বাড়াবাড়ি করছেন কেন? কাকাবাবু ছুরি দিয়ে মুন্ডুটার গলার কাছে খোঁচাতে লাগলেন। ঝুরঝুর করে মাটি খসে পড়ছে, অর্থাৎ মুন্ডুটা ফাঁপা, মাটি দিয়ে ভরে রাখা হয়েছে। এখনো ভাবছি, তাহলে বোধহয় এই মুন্ডুটার ভেতরে খুব দামি কোনো জিনিস লুকানো আছে। হিরে মুক্ত যদি নাও থাকে, তবুও কোনো গুপ্তধনের নকশা অন্তত পাওয়া যাবে। কিন্তু কিছুই বেরোলো না, শুধু মাটিই পড়তে লাগলো। একেবারে সাফ হয়ে যাওয়ার পর ভেতরটা ভালো করে দেখে নিয়ে কাকাবাবু আর একবার খুশি হয়ে উঠলেন। আমার দিকে ফিরে বললেন, সব মিলে যাচ্ছে। ভেতরে কি সব লেখা আছে দেখতে পাচ্ছিস তো? আমি অবশ্য এই লিপির পাঠোদ্ধার করতে পারবো না, কিন্তু পণ্ডিতরা দেখলে। আমি সোনার খনি কিংবা গন্ধকের খনি আবিষ্কার করতে আসিনি, এটা খুঁজতেই এসেছিলাম। এটার কাছে সোনা রূপো তুচ্ছ। আমি জিজ্ঞেস করলাম, কাকাবাবু এটা কার মুন্ডু? সম্রাট কনিষ্কর নাম শুনেছিস? পড়েছিস ইতিহাস? হ্যাঁ পড়েছি। সম্রাট কনিষ্ককে দেখতে কীরকম ছিল কেউ জানে না। কয়েকটা প্রাচীন মুদ্রায় তার মুখের খুব ঝাপসা ছবি দেখা গেছে, কিন্তু তার কোনো পাথরের মূর্তিরই মুখ নেই। এই সেই মুখ। তুই আর আমি প্রথম তার মুখ আবিষ্কার করলাম। শুধু মুখ নয়, তার জীবনের সব কথা। ইতিহাসের দিক থেকে এর যে কি বিরাট মূল্য তুই এখন হয়তো বুঝবি না, বড় হয়ে বুঝবি। সারা পৃথিবীর ঐতিহাসিকদের মধ্যে দারুণ সাড়া পড়ে যাবে। কিন্তু এটা যে সত্যিই কনিষ্কর মাথা, তা কি করে বোঝা যাবে? ওই যে মাথার ভেতরে সব লেখা আছে। ব্যাপারটার গুরুত্ব আমি তখনও ঠিক বুঝতে পারিনি, কিছুই ঠিক বিশ্বাস হচ্ছিল না। আমি বললাম, যদি কেউ যে কোনো একটা মুন্ডু বানিয়ে তার মধ্যে কিছু লিখে দেয়, তাহলেই কি সবাই বিশ্বাস করবে? কাকাবাবু বললেন, লেখার ধরন দেখে, ভাষা দেখে, মূর্তির গড়ন দেখে পণ্ডিতরা তার বয়স বলে দিতে পারে। ওসব বোঝা খুব শক্ত নয়। কিন্তু মূর্তির মাথার মধ্যে কিছু লেখা থাকে, আগে তা কখনো শুনিনি। তাছাড়া কনিষ্কর মাথা এই গুহার মধ্যে এলো কি করে? শোন, তাহলে তোকে গোটা ব্যাপারটা বলি। একটা প্রায় অবিশ্বাস্য ব্যাপার। পৃথিবীতে এরকম চমকপ্রদ ঐতিহাসিক আবিষ্কার খুব কমই হয়েছে। পিরামিডের লিপি কিংবা হিট্টাইট সভ্যতা আবিষ্কারের সময় যেরকম হয়েছিল, অনেকটা সেই রকম। কাকাবাবু পাথরের মুন্ডুটা সাবধানে রাখলেন সেই বাক্সের ভেতরে। আরাম করে একটা চুরুট ধরালেন, মুখে সার্থকতার হাসি। বললেন, তুই পাইথনটা দেখে খুব ভয় পেয়েছিলি না? আমি উত্তর না দিয়ে মুখ নিচু করলাম। ভাবতে গেলেই এখনো বুক কাঁপে। রিভলভার বন্দুক থাকলে পাইথন দেখে ভয় পাবার বিশেষ কারণ নেই। বাঘ হায়না হলেই বরং বিপদ বেশি। বেচারা ওখানে নিশ্চিন্তে বাসা বেঁধেছিল, বসে বসে রাজার মুন্ডু পাহারা দিচ্ছিল। মরণ ছিল আমার হাতে। কাকাবাবু, তুমি কি করে জানলে যে মুন্ডুটা এইরকম একটা গুহার মধ্যে থাকবে? বছর 4 আগে আমি একটা কনফারেন্সে যোগ দিতে জাপানে গিয়েছিলাম। তোর মনে আছে তো? হ্যাঁ মনে আছে। ফেরার পথে আমি হংকংয়ে নেমেছিলাম। হংকংয়ে আমি কিছু বইপত্র আর পুরনো জিনিস কিনেছিলাম। সেখানে একটা দোকানে ঘাঁটতে ঘাঁটতে আমি একটা বহু পুরনো বই পেয়ে যাই। বইটা 4th শতাব্দীতে একজন চীনা ডাক্তারের লেখা। ডাক্তারটির সুনাম ছিল পাগলের চিকিৎসায়। ডাক্তারি বই হিসেবে বইটার এখন কোনো দাম নেই, কারণ যেসব চিকিৎসার কথা তিনি লিখেছেন তা শুনলে লোকে হাসবে।
যেমন এক জায়গায় লিখেছেন, যেসব পাগল বেশি কথা বলে কিংবা চিৎকার করে তাদের পরপর কয়েকদিন পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখলে পাগলামি সেরে যায়। আর এক জায়গায় লিখেছেন, পাগলরা উল্টো পাল্টা কথা বললেই তাদের কানের সামনে খুব জোরে জোরে ঢাক ঢোল পেটাতে হবে, সেই আওয়াজের চোটে তাদের কথা শোনা যাবে না। বেশি দিন কথা না বলতে পারলেই তাদের পাগলামি আপনি আপনি সেরে যাবে। চুরুট নিভে গিয়েছিল বলে কাকাবাবু সেটা ধরাবার জন্য একটু থামলেন। আমি এখনো অগাধ জলে। চীনী ডাক্তারের লেখা বইয়ের সঙ্গে সম্রাট কনিষ্কের মুন্ডু উদ্ধারের কি সম্পর্ক কিছুই বুঝতে পারছি না। কাকাবাবু চুরুটে কয়েকবার টান দিয়ে আবার শুরু করলেন। যাই হোক, ডাক্তারি বই হিসেবে দাম না থাকলেও বইটাতে নানান দেশের পাগলদের ব্যবহার সম্পর্কে অনেক গল্প আছে, সেগুলো পড়তে বেশ মজা লাগে। তারই মধ্যে একটা গল্প দেখে আমার মনে প্রথম খটকা লেগেছিল। ওই ডাক্তারেরই পরিবারের একজন নাকি 200 বছর আগে চীনের সম্রাটের প্রতিনিধি হয়ে ভারতবর্ষে এসেছিলেন। তিনি তার নথিপত্রে একজন ভারতীয় পাগলের কথা লিখে গেছেন। কালিকট বন্দরের রাস্তায় পাগলটা হাতে শিকল বাঁধা অবস্থায় থাকত আর সর্বক্ষণ চেঁচাতো, সম্রাট কনিষ্কের মুন্ডু নিয়ে আমার বন্ধু একটা চৌকো ইদারায় বসে আছে, আমাকে সেখানে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। পাগলের কল্পনা কত উদ্ভট হতে পারে সেই হিসেবেই ডাক্তার লেখকটি এই গল্পের উদ্ধৃতি দিয়েছিলেন। 4-5 পাতা জুড়ে আছে সেই বর্ণনা। ঘটনাটি সত্যি অদ্ভুত। সম্রাট কনিষ্ক মারা গেছেন স্বাভাবিকভাবে। তার মৃত্যুর বেশ কিছুদিন পর যদি কেউ বলে তার এক বন্ধু কনিষ্কের মুন্ডু নিয়ে একটা চৌকো ইদারায় বন্দী হয়ে আছে, তাহলে তার কল্পনা শক্তি দেখে অবাক হবারই কথা। পাগলদের মধ্যে এ খুব উঁচু জাতের পাগল। চীনা ডাক্তার তাই ওর সব কথা সবিস্তারে লিখেছেন। ঘটনাটা যেভাবে ওই বইতে আছে সেটা বললে তুই বুঝবি না। চীনে ভাষায় নামটাম অনেক বদলে গেছে, জায়গার নাম ওলট পালট হয়ে গেছে। যাই হোক, ওই লেখাটার সঙ্গে ইতিহাসের কিছু কিছু ঘটনা মিলিয়ে আমার কাছে যেভাবে ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠল সেটাই তোকে বলছি। কনিষ্কর কথা তো ইতিহাসে একটু একটু পড়েছিস। কুষাণ সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী সম্রাট ছিলেন এই প্রথম কনিষ্ক। খ্রিস্টীয় প্রথম বা দ্বিতীয় শতাব্দীতে উনি রাজত্ব করেছিলেন। এশিয়ার অনেকগুলো দেশ ছিল ওর অধীনে। আমাদের ভারতবর্ষেরও প্রায় দাক্ষিণাত্য পর্যন্ত বিস্তৃত হয়েছিল কনিষ্কর শাসন। অন্যান্য রাজারা ওকে এমন ভয় পেত যে বিভিন্ন দেশের রাজপুত্রদের সম্রাট কনিষ্ক নিজের রাজ্যে নজরবন্দি করে রাখতেন বলে শোনা যায়। শুধু যে বিশাল সৈন্যবাহিনী ছিল সে রাজ্যে তাই নয়, সম্রাটের নিজেরও অনেক অলৌকিক ক্ষমতা ছিল বলে তখনকার লোকে বিশ্বাস করত। পণ্ডিত সিলভা লেভি কনিষ্ক সম্পর্কে এই রকম একটা উপাখ্যানের উল্লেখ করেছেন। আলবেরুনিও প্রায় একই রকম একটা কাহিনী বলেছেন তার তাহলে কি হিন্দ বইতে। চীনে ডাক্তারের সেই পাগলের গল্পের সঙ্গেও এসবের মিল আছে, তাই আমি কৌতূহলী হয়েছিলাম। গল্পটা হচ্ছে এই: গান্ধারের সম্রাট কনিষ্ক ভারত আক্রমণ করে একটার পর একটা রাজ্য জয় করে চলেছেন। প্রবল তার প্রতাপ, প্রাচ্য দেশের প্রায় সব রাজাই তার নামে ভয় পায়। এদিকে তিনি রাজ্য জয় করে চলেছেন, আবার ধর্মের উন্নতির জন্য তিনি বৌদ্ধদের একটা মহা সম্মেলন আহ্বান করেছিলেন, এমন কথাও শোনা যায়। প্রজাদের কাছ থেকে তিনি ভয় ও ভক্তি একসঙ্গে আদায় করে নিতে জানতেন। যাই হোক, এই সময় একদিন কেউ একজন তাকে খুব সুন্দর দুটি কাপড় উপহার দেয়। কাপড় দুটো দেখে সম্রাট কনিষ্ক মুগ্ধ হলেন। একটা নিজের জন্য রেখে আর একটা পাঠিয়ে দিলেন রানীকে। তারপর একদিন রানী সেই কাপড়খানা পরে সম্রাটের সামনে এসেছেন। সম্রাট তাকে দেখেই চমকে উঠলেন। রানীর ঠিক বুকের মাঝখানে কাপড়টার উপরে গেরুয়া রঙে মানুষের হাত আঁকা। রাজা ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, রানী, এ কি রকম শাড়ি পরেছো তুমি? ওই হাতটা আঁকার মানে কি? রানী বললেন, মহারাজ, এই কাপড়টা আপনিই পাঠিয়েছেন। আপনাকে খুশি করার জন্যই আমি আজ এটা পরেছি। আগে থেকেই কাপড়টাতে এই রকম হাত আঁকা ছিল। শুনেই সম্রাট খুব রেগে গেলেন। তবে কি কেউ সম্রাটকে পুরনো কাপড় উপহার দিয়ে গেছে? কারোর এতখানি স্পর্ধা হবে, এ তো ভাবাই যায় না। রাজকোষের রক্ষককে ডেকে সম্রাট জিজ্ঞেস করলেন, এর মানে কি? কে এই হাতের ছাপ এঁকেছে? রাজকোষের রক্ষক বললেন, মহারাজ, এই ধরনের সব কাপড়ের উপরেই এই রকম হাতের ছাপ আঁকা থাকে। সম্রাট হুকুম দিলেন, এই কাপড় যে উপহার দিয়েছে তাকে ডাকো। ডাকা হলো তাকে। সে বেচারি এসে ভয়ে ভয়ে বলল সে এ সম্পর্কে কিছুই জানে না।
একজন বিদেশি বণিকের কাছে এই কাপড় দেখে তার খুব পছন্দ হয়েছিল, তাই উপহার এনেছিল সম্রাটের জন্য। সম্রাট কনিষ্ক ব্যাপারটা সম্পর্কে খুবই কৌতূহলী হয়ে উঠলেন। তৎক্ষণাৎ হুকুম দিলেন, যেমন করে পারো ধরে আনো সেই বণিককে। অশ্বারোহী সৈনিকেরা ছুটে গেল। দুদিনের মধ্যেই সেই বণিককে ধরিয়ে এনে হাজির করল সম্রাটের সামনে। দেখা গেল বণিকের কাছে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে, কিন্তু সবগুলিতেই ওই রকম গেরুয়া রঙের হাতের ছাপ আঁকা রয়েছে। সম্রাট বললেন, বণিক, যদি সত্যি কথা বলো তোমার ভয় নেই, কোথা থেকে এমন সুন্দর কাপড় পেয়েছো? কেনই বা এতে মানুষের হাতের ছাপ আঁকা? বণিক ভয়ে ভয়ে হাত জোড় করে বলল, মহারাজ, এই কাপড় আমি এনেছি দক্ষিণ ভারত থেকে। সেখানে সাতবাহন নামে এক রাজা আছেন। প্রত্যেক বছর এই কাপড় তৈরি করার পর সেই রাজার কাছে আনা হয়। তিনি সমস্ত কাপড়ের ওপরে নিজের হাতের ছাপ এঁকে দেন। ছাপটা ঠিক এমনভাবে পড়ে যে কোনো পুরুষ এই কাপড় পরিধান করলে ছাপটা থাকবে ঠিক তার পিঠে, আর কোনো মেয়ে পরিধান করলে থাকবে তার বুকে। সম্রাটের ভ্রু কুঞ্চিত হলো, রাগে থমথমে হলো মুখ। রাজসভার অমাত্যদের বললেন কাপড়গুলো পরে দেখতে। বণিকের কথাই সত্যি, প্রত্যেকের পিঠেই হাতের ছাপ। সম্রাট কনিষ্ক কোষ থেকে তলোয়ার খুলে মেঘ গর্জনের মতো গম্ভীর গলায় বললেন, ওই হাত কাটা অবস্থায় আমি দেখতে চাই। এখনই দূত চলে যাক দাক্ষিণাত্যে, গিয়ে সেই উদ্ধত রাজার সাতবাহনকে বলুক সে তার দুটো হাত ও দুটো পা কেটে যদি আমার কাছে পাঠিয়ে দেয়, তাহলে আমি তার রাজ্য আক্রমণ করব না। যদি না দেয় তাহলে শীঘ্রই আমি আসছি। দূত ছুটে গেল সাতবাহনের রাজ্যে। তখন সম্রাট কনিষ্কর সেনাবাহিনীকে ভয় করে না এমন কোনো রাজা নেই। কনিষ্কের সঙ্গে যুদ্ধে জেতার কোনো আশা নেই সাতবাহনের। কিন্তু সাতবাহনের মন্ত্রীরা রাজাকে খুব ভালোবাসতেন। রাজাকে বাঁচাবার জন্য তারা সবাই মিলে একটা বুদ্ধি বার করলেন। তারা দূতকে বললেন, আমাদের রাজা সাতবাহন বড্ড ভালো মানুষ। তিনি রাজকার্য কিছুই দেখেন না। তিনি কখন কোথায় থাকেন তাও জানা যায় না। আমরা মন্ত্রীরাই রাজ্য চালাই। সম্রাটকে জিজ্ঞেস করে এসো, আমরা কি আমাদের সবার হাত পা কেটে পাঠাবো? সম্রাট কনিষ্ক দূতের মুখে সেই কথা শুনে বললেন, সৈন্য সাজাও, আমি নিজে ওদের শিক্ষা দিতে যাব। হাতি ঘোড়ার রথ নিয়ে কনিষ্কর বিরাট সৈন্যবাহিনী চলল দাক্ষিণাত্যে। সাতবাহন রাজার মন্ত্রীরা সেই খবর শুনে রাজাকে লুকিয়ে রাখলেন মাটির তলায় একটা গোপন গুহায়। তারপর সোনা নিয়ে অবিকল সাতবাহনের মতন একটা মূর্তি বানিয়ে তাতেই রাজার পোশাক পরিয়ে নিয়ে গেলেন বাহিনীর সামনে। কনিষ্ক সেই মূর্তিটাকে বন্দি করে ছলনা বুঝতে পারলেন। তখন তিনি বক্রহাস্যে সাতবাহন রাজার মন্ত্রীদের বললেন, তোমরা শুধু আমার সেনাবাহিনীর ক্ষমতা দেখেছ, আমার নিজস্ব ক্ষমতা এখনো দেখনি, এইবার সেটা দেখো। সম্রাট কনিষ্ক নিজের তলোয়ার দিয়ে সেই সোনার মূর্তির হাত ও পা দুটো কেটে ফেললেন। আর ঠিক সঙ্গে সঙ্গে সেই মুহূর্তেই অলৌকিক উপায়ে মাটির নিচে গুহার মধ্যে লুকিয়ে থাকা সাতবাহন রাজার হাত ও পা দুটো কেটে পড়ে গেল। আলবেরনি যে কাহিনী বলেছেন সেটা একটু অন্যরকম, কিন্তু তাতে সম্রাট কনিষ্কর আরও বেশি অলৌকিক শক্তির পরিচয় আছে। সেখানে কনিষ্ককে বলা হয়েছে পেশোয়ারের রাজা কনিষ্ক, আর সাতবাহনের জায়গায় আছে কনৌজের রাজা, এবং কাপড়ের ওপরে হাতের ছাপের বদলে পায়ের ছাপ। যাই হোক, এটাও যে কনিষ্ক সম্পর্কে উপাখ্যান তা ঠিক বোঝা যায়। এতেও দেখা যায় কনৌজের রাজার এক বিশ্বস্ত মন্ত্রী রাজাকে বাঁচাবার জন্য লুকিয়ে রেখে বিশ্বাসঘাতকের ভান করে কনিষ্ক সেনাবাহিনীকে ভুলিয়ে নিয়ে যায় মরুভূমির মধ্যে। সেখানে জলের অভাবে সৈন্যরা হাহাকার করতে লাগলো। যুদ্ধে হেরে যাবার মতন অবস্থা। তখন মহাপরাক্রান্ত সম্রাট কনিষ্ক সেই মন্ত্রীকে ডেকে বললেন, তোমার ধারণা আমি শুধু সৈন্যবাহিনীর সাহায্যে এত বড় সাম্রাজ্য করেছি? এইবার আমার নিজের ক্ষমতা দেখো। সম্রাট কনিষ্ক তখন প্রকাণ্ড এক বর্ষা নিয়ে সাংঘাতিক জোরে সেই মরুভূমির মধ্যে ঢুকিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সেখান দিয়ে ঝর্ণার জলের ধারা বেরিয়ে এলো। কনিষ্ক সেই মন্ত্রীকে বললেন, যাও, এবার তোমার রাজার কাছে যাও, গিয়ে দেখে এসো সেই রাজা এখন কেমন আছে। মন্ত্রী গিয়ে দেখলেন লুকিয়ে থাকা অবস্থাতেই কনৌজের রাজার হাত পা কেটে টুকরো হয়ে পড়ে আছে। কনিষ্ক যে আগেও অনেক রকম এরকম অলৌকিক ক্ষমতা দেখিয়েছেন তারও উল্লেখ আছে। তখনকার দিনে লোকের ধারণা হয়ে গিয়েছিল কনিষ্ক শুধু সৈন্যবাহিনীর সাহায্যে যুদ্ধে যেতেন না, তার মাথাটাই সব। আশ্চর্য তার অলৌকিক ক্ষমতা।
আবার চুরুট জ্বালিয়ে কাকাবাবু বললেন, এর পরের ঘটনা আমি পেয়েছি চীনে ডাক্তারের লেখা সেই পাগলের কাহিনী থেকে। অর্থাৎ কিছু কিছু ঘটনা পেয়েছি সেই পাগলের গল্প থেকে, তার সঙ্গে অন্য উপাদান মিলিয়ে আমি ব্যাপারটা জুড়ে নিয়েছি। সাতবাহন রাজার মৃত্যুর পর তার রাজ্য ছত্রভঙ্গ হয়ে যায়। বংশের লোকেরা পালিয়ে পালিয়ে বেড়াতে থাকে, কিন্তু রাজপরিবার ও মন্ত্রী পরিবারের কয়েকজন পুরুষ ওই অপমানের প্রতিশোধ নেবার জন্য দারুণ প্রতিজ্ঞা করে। তারা ঠিক করে ছদ্মবেশ ধরে যে কোনো উপায়েই হোক তারা কনিষ্ককে গুপ্ত হত্যা করবে। এজন্য তারা জীবন দিতেও প্রস্তুত। এই জন্য একদল লোক ছড়িয়ে পড়ে উত্তর ভারতে, এমনকি ভারতের বাইরেও তারা যায়। কনিষ্ক যখন যেখানে যাবেন তারা তাকে সেখানেই খুন করার চেষ্টা করবে, কিন্তু কনিষ্কর মতন এত বড় একজন সম্রাটের রক্ষী বাহিনীকে অতিক্রম করে তাকে খুন করা প্রায় অসম্ভব ব্যাপার। তারা শেষ পর্যন্ত কনিষ্ককে খুন করতে পারেনি। এদিকে অহংকারী সম্রাট কনিষ্ক তার জীবিতকালেই নিজের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলতেন তার মস্তিষ্কের অলৌকিক শক্তির জন্যই তার এত প্রতিষ্ঠা। সেই জন্য তার বিশেষ নির্দেশে তার মূর্তির মাথার ভেতরে তার কীর্তি কাহিনী সব খোদাই করে রাখা হয়। সাতবাহন বংশের প্রতিজ্ঞাবদ্ধ পুরুষরা কনিষ্ককে হত্যা করতে না পেরে তার মূর্তির মুন্ডু ভেঙে নিয়ে যায়। কনিষ্কর যে দুটি মূর্তি পাওয়া গেছে দুটিরই মাথা এই জন্য ভাঙা। চীনে ডাক্তার সেই পাগলের কাহিনীতে ভেবেছিলেন বুঝি পাগলটা সত্যিকারের কনিষ্কর কাটামুন্ডুর কথা বলতো, কিন্তু কনিষ্ক যে সেভাবে মারা যায়নি তা সেকালের সবারই জানা ছিল। পরে আমার মনে হলো আসলে পাথরের মূর্তির মাথার কথাই বলছিল সে। ব্যাপারটা হয়েছিল এই রকম। সাতবাহন বংশের সেই পুরুষরা নিজেদের নাম দিয়েছিল সপ্তক বাহিনী। মহাভারতে যেমন সংসপ্তকদের কথা আছে, অর্থাৎ যারা নিজের জীবন দিয়েও প্রতিজ্ঞা পালন করতে চায়, সেই সপ্তক বাহিনীর দুজন লোক চলে যায় কান্দাহার পর্যন্ত। সেখান থেকে কনিষ্ক মূর্তির মাথাটা ভেঙে নেয়। তাদের ইচ্ছে ছিল সেই ভাঙা মুন্ডু সাতবাহন রাজার বিধবা রানীর পায়ের কাছে রাখবে। তিনি সেটাতে পদাঘাত করে শোকের জ্বালা কিছুটা জুড়োবেন, কিন্তু কাশ্মীরের কাছে এসে তারা আটকে যায়। এটাই ছিল তখন যাতায়াতের রাস্তা। ফেরার পথে যখন তারা কাশ্মীরে এসে পৌঁছয় তখন এখানে দারুণ গৃহযুদ্ধ বেঁধে গেছে। রাজতরঙ্গিনীতে উল্লেখ আছে যে কাশ্মীরেও একজন রাজার নাম ছিল কনিষ্ক। সেই কনিষ্ক আর আমাদের কনিষ্ক যদি এক হয় তাহলে কনিষ্কর মৃত্যুর পর এখানে হানাহানি শুরু হয়ে যাওয়া আশ্চর্যের কিছু নয়। এখানে তখন বিদেশি দেখলেই বন্দি কিংবা হত্যা করা হচ্ছে। সপ্তক বাহিনীর লোক দুটি পড়ল মহাবিপদে। তারা দক্ষিণ ভারতের মানুষ, তাদের চেহারা দেখলেই চেনা যাবে। গণ্ডগোল কমার অপেক্ষায় তারা এখানে এক জঙ্গলে আশ্রয় নেয়। মাটিতে গভীর গর্ত খুঁড়ে তার মধ্যে লুকিয়ে থাকে। কতদিন তাদের সেই গর্তের মধ্যে লুকিয়ে থাকতে হয়েছিল তা বলা শক্ত। কাশ্মীরে তখন চরম অরাজকতা চলছিল। তার মধ্যে বিদেশি মানুষ হিসেবে তাদের বিপদ ছিল খুবই। কিন্তু দিনের পর দিন তো মানুষ আর গর্তের মধ্যে বসে থাকতে পারে না। তাদের মধ্যে একজন নিশ্চয়ই পালা করে বেরোতো রাত্রির বেলা, খাবার দাবার সংগ্রহ করত, খোঁজ খবর আনত। আমার কি মনে হয় জানিস, এখানকার গ্রামে যে হাকো সম্পর্কে গল্প প্রচলিত আছে সেটা ওই সপ্তক বাহিনীর একজন সম্পর্কে হওয়া আশ্চর্য কিছু নয়। রাত্রির বেলা এই শীতে এখানে কেউ ঘোড়া চালায় না। সেকালে কেউ হয়তো মধ্যরাত্রে একজন অশ্বারোহীকে দেখে ফেলেছিল, তার হাতে থাকতো মশাল। অমনি এক অলৌকিক গল্প। প্রাকৃতিক কারণে এখানকার পাহাড় টাহাড়ে কোথাও বোধহয় ঘোড়ার খুরের মতন শব্দ হয়, তার সঙ্গে ওই কাহিনী মিশিয়ে ফেলেছে। সপ্তক থেকে হাঁকো হওয়া অসম্ভব নয়। মুখে মুখে উচ্চারণ একরকম অনেক বদলে যায়। এখানে যে জায়গাটার নাম এখন বানিহাল, আগে নাকি সেটার নাম ছিল বনশালা। সেই দুজনের মধ্যে একজন এক রাত্রির বেলা খাবারের সন্ধানে বেরিয়ে এক দস্যু দলের হাতে পড়ে যায়। একা সে লড়াই করেও নিজেকে ছাড়াতে পারেনি। দস্যু দল তাকে কালিকট বন্দরে নিয়ে গিয়ে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। তখন কৃতদাস প্রথা ছিল, জানিস তো। সেখানে লোকটি পাগল হয়ে যায়। আসলে তার সঙ্গী সেই গুহার মধ্যে সাহায্যের প্রতীক্ষায় বসে আছে। সে কোথায় চলে গেল জানতেও পারল না। এই চিন্তায় তাকে পাগল করে দেয়। বিশেষত সঙ্গী যদি ভাবে যে সে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে এসেছে, এই চিন্তাই বেশি কষ্ট দিত তাকে। কারণ তখনকার দিনে মানুষ প্রতিজ্ঞার খুব দাম দিত। সেই জন্যই সে সব সময় চিৎকার করে করে ওই কথা বলে সাহায্য চাইতো পথের মানুষের কাছে।
এমনকি অন্য কেউ যদি তার কথা শুনে সাহায্য করতে যায়, এই জন্য জায়গাটা এবং গুহার বর্ণনাও সে চেঁচিয়ে বলতো। কিন্তু সবটাই গাঁজাখুরি কিংবা পাগলের প্রলাপ বলে লোকে হেসে উড়িয়ে দিয়েছে। একটা গুহার মধ্যে একজন লোক সম্রাট কনিষ্কর কাটা মুন্ডু নিয়ে বসে আছে, এ কথা সে বিশ্বাস করবে? চীনে ডাক্তারের সেই লেখা আর ইতিহাসের অন্যান্য উপাদান মিলিয়ে আমি এই ব্যাপারটা মনে মনে খাড়া করেছিলাম। আর্কিওলজিক্যাল সার্ভেতে কাজ করার সময়ও এই সব ব্যাপার নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করেছি, কিন্তু আর কারুকে বলিনি। ইতিহাসে এরকম অনেক বিস্ময়কর ব্যাপার আছে, কিন্তু প্রমাণিত না হলে কেউ বিশ্বাস করে না। আমারও এক এক সময় মনে হতো পুরো ব্যাপারটাই মিথ্যে, আবার কোনো সময় মনে হতো যদি সত্যি হয় তাহলে ইতিহাসের একটা মহামূল্যবান জিনিস মাটির তলায় চাপা পড়ে থাকবে। তাই আমি নিজে খুঁজতে বেরিয়েছিলাম। চুরুটটা ফেলে দিয়ে কাকাবাবু বললেন, এই সামান্য পাথরের টুকরোটার কত দাম এখন বুঝতে পারছিস? এর ভেতরে খোদাই করা লিপির যখন পাঠোদ্ধার হবে, ইতিহাসের কত অজানা তথ্য যে জানা হয়ে যাবে তখন। সাধারণ মানুষের কাছে এর কোনো মূল্য নেই, কিন্তু মানুষের ইতিহাসে এর যা দাম তা টাকা দিয়ে যাচাই করা যায় না। তবে টাকার দামেও এর অনেক দাম আছে। বিদেশের অনেক মিউজিয়াম এটা লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনতে চাইবে। আমরা অবশ্য কারোর কাছে এটা বিক্রি করব না, কি বলিস? আমরা ভারতের জাতীয় মিউজিয়ামকে এটা দান করব। নানা দেশের মানুষ এটা দেখতে আসবে কলকাতায়। চল, এবার আমাদের ফিরতে হবে। আমি অভিভূতভাবে কাকাবাবুর গল্প শুনছিলাম। শুনতে শুনতে আমি চলে গিয়েছিলাম প্রাচীন ভারতের সেই সব জাঁকজমকের দিনে। চোখের সামনে যেন দেখতে পাচ্ছিলাম সম্রাট কনিষ্ককে। পুরু দুটি ঠোঁট, চোখের দৃষ্টিতে প্রচণ্ড অহংকার, চৌকো ধরনের চোয়াল, আর সপ্তক বাহিনীর সেই দুটি লোক। একজন মাটির তলায় গুহায় পাথরের মূর্তিটি নিয়ে বসে আছে, আর একজন রাত্রির বেলায় ঘোড়া ছুটিয়ে যাচ্ছে, হাতে মশাল। কাকাবাবুর কথায় ঘোর ভেঙে গেল। খুব সাবধানে বাক্সটা হাতে তুলে নিয়ে কাকাবাবু বললেন, শোন সন্তু, এ সম্পর্কে এখন কারুকে একটা কথাও বলবি না। কারুককে না। আমরা আজই পহলগ্রামে ফিরে যাবার চেষ্টা করব। যদি প্লেনের টিকিট পাওয়া যায় কাল পরশুর মধ্যেই ফিরে যাব দিল্লি। সেখানে প্রেস কনফারেন্স করে সবাইকে জানাবো। তার আগে এটা সাবধানে জমা রাখতে হবে সরকারের কাছে। সন্তু, আজ আমার বড় আনন্দের দিন। সারা জীবনে কখনো আমি এত আনন্দ পাইনি। মানুষের জন্মালে অন্তত একটা কিছু মূল্যবান কাজ করে যাওয়া উচিত। এটাই আমার জীবনের শ্রেষ্ঠ কাজ। বিপদের পর বিপদ। গ্রামে ফিরে গিয়েই আমরা জিনিসপত্র গুছিয়ে নিয়ে রওনা হলাম সোনামার্গের দিকে। কাকাবাবু আর এক মুহূর্তও সময় নষ্ট করতে রাজি নন। খাবার দাবার তৈরি হয়ে গিয়েছিল, সেগুলো আমরা সঙ্গে নিয়েই বেরিয়ে পড়লাম। কাকাবাবু বললেন যে পথে কোনো নদীর ধারে বসে খেয়ে নিলেই হবে। গ্রামের বেশ কয়েকজন লোক আমাদের সঙ্গে সঙ্গে অনেক দূর পর্যন্ত এলো। আমরা এরকম হঠাৎ চলে যাব শুনে তারা তো অবাক। কেনই বা ওদের গ্রামে থাকতে এসেছিলাম, কেনই বা চলে যাচ্ছি এত তাড়াতাড়ি, তা ওরা কিছুই বুঝলো না। ওরা আমাদের সম্পর্কে কি ধারণা করেছে কে জানে। ওরা কেউ বাংলাদেশের নাম শোনেনি, কলকাতা শহরের নাম শুনেছে মাত্র দুজন। ওই সব লোকেরা ইতিমধ্যে ভালোবেসে ফেলেছিল আমাদের। একজন মুসলমান বৃদ্ধ আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে কেঁদেই ফেললেন। আবু তালেব আর হুদ্দার তো এলোই সোনামার্গ পর্যন্ত। সোনামার্গে এসে আমরা বাসের জন্য দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। বাসের আর পাত্তা নেই, বিকেল হয়ে এসেছে। এরপর আর বেশিক্ষণ বাস বা গাড়ি চলবেও না এ পথে। কাকাবাবু চেষ্টা করলেন কোনো জিপ ভাড়া করার জন্য, তাও পাওয়া গেল না। একটু বাদে একটা স্টেশন ওয়াগন হুশ করে থামলো আমাদের সামনে। সামনের সিট থেকে দাড়িওয়ালা একটা মুখ বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, কি প্রফেসর সাহেব, পহলগ্রামে ফিরবেন নাকি? সুচা সিং। আশ্চর্যের ব্যাপার, আমরা যখনই কোনো জায়গায় যাবার চেষ্টা করি ঠিক সুচা সিংয়ের সঙ্গে দেখা হয়ে যায়। ওকে দেখে কাকাবাবু এই প্রথম একটু খুশি হলেন। নিজেই অনুরোধ করে বললেন, কি সিংজি, আমাদের একটু পহলগ্রামে পৌঁছে দেবে নাকি? আমরা গাড়ি পাচ্ছি না। সুচা সিং গাড়ি থেকে নেমে এসে অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি আমার গাড়িতে চড়বেন, এ তো আমার ভাগ্য। আসুন আসুন। কি কাকাবাবু, গাল দুটো খুব লাল হয়েছে দেখছি, খুব আপেল খেয়েছো বুঝি? কাকাবাবু বললেন, সিংজি, তোমার গাড়ির যা ভাড়া হয় তা আমি দেব। তোমার ব্যবসা আমি এমনি এমনি চড়তে চাই না। সুচা সিং একগাল হেসে বললেন, আপনার সঙ্গেও ব্যবসার সম্পর্ক?
আপনি একটা মানিগুণী লোক। তাছাড়া আজ আমি শ্বশুর বাড়ি থেকে ফিরছি। আজ তো আমি ব্যবসা করতে আসিনি। আপনাকে বলেছিলাম না আমি কাশ্মীরি মেয়ে বিয়ে করেছি, এইদিকেই বাড়ি। গাড়িতে উঠে বসলাম। গাড়ির পেছনে নানান রকমের ফলের ঝুড়িতে ভর্তি। সুচা সিং বোধহয় ওসব উপহার পেয়েছেন শ্বশুরবাড়ি থেকে। আমরা আমাদের জিনিসপত্র পেছনেই রাখলাম, কিন্তু সেই তামার বাক্সটা কাকাবাবু একটা কাঠের বাক্সে ভরে নিয়েছিলেন। সেটা কাকাবাবু খুব সাবধানে নিজের কাছে রাখলেন। গাড়ি ছাড়ার পর সুচা সিং বললেন, অফিসার সাহেব, আপনার এদিককার কাজকর্ম হয়ে গেল? কিছু পেলেন? কাকাবাবু উদাসীনভাবে উত্তর দিলেন, না, কিছু পাইনি, আমি এবার ফিরে যাব। ফিরে যাবেন? এর মধ্যেই ফিরে যাবেন? আর কিছুদিন দেখুন। না, আমার দ্বারা এসব কাজ হবে না, বুঝতে পারছি। তাছাড়া গন্ধকের খনি এখানে বোধহয় পাবার সম্ভাবনা নেই। ওসব গন্ধক টন্ধক ছাড়ুন। আপনাকে আমি বলে দিচ্ছি, এখানকার মাটির নিচে সোনা আছে। মাটনের দিকে যদি খোঁজ করতে চান বলুন, আমি আপনাকে সব রকম সাহায্য করব। তুমি অন্য লোককে দিয়ে চেষ্টা করো সিংজি, আমাকে দিয়ে হবে না। কেন প্রফেসর সাহেব, আপনি এত নিরাশ হচ্ছেন কেন? আপনাকে আমি লোকজন গাড়ি টাড়ি সব দেব, আপনি শুধু বাতলাবেন। আমি বুড়ো হয়ে গেছি, পায়েও জোর নেই। আমি একটু খাটাখাটি করলেই ক্লান্ত হয়ে পড়ি। আমার দ্বারা কি ওসব হয়? আপনার ওই বাক্সটার মধ্যে কি আছে? কাকাবাবু তাড়াতাড়ি বাক্সটার গায়ে ভালো করে হাত চাপা দিয়ে বললেন, ও কিছু না, দু একটা টুকিটাকি জিনিসপত্র। কি আছে বলুন না, আমি কি নিয়ে যাচ্ছি নাকি? হা হা। আমি সুজা সিংকে নিরস্ত করার জন্য বলে ফেললাম, ওর মধ্যে একটা পাথর আছে, আর কিছু নেই। বলেই বুঝলাম ভুল করেছি। কাকাবাবু আমার দিকে ভৎসনার দৃষ্টিতে তাকালেন। সুজা সিং ভুরু কুঁচকে বললেন, পাথর? একটা পাথর অত যত্ন করে নিয়ে যাচ্ছেন? সোনা টোনার স্যাম্পল নাকি? সোনা তো পাথরের সঙ্গেই মিশে থাকে। কাকাবাবু কথাটা হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে বললেন, আরে ধ্যাত, সেসব কিছু না, তুমি খালি সোনার স্বপ্ন দেখছো। এটা একটা কালো রঙের পাথর, দেখে ভালো লাগলো তাই নিয়ে যাচ্ছি। আলাদা বাক্সে কালো পাথর? এদিকে কালো পাথর পাওয়া যায় বলে তো কখনো শুনিনি। প্রফেসর, আমাকে একটু দেখাবেন? পরে দেখবে, এখন এটা খোলা যাবে না। কেন খোলা যাবে না কেন? সামান্য একটা বাক্স খোলা যাবে না? দিন, আমি খুলে দিচ্ছি। এক হাত গাড়ির স্টিয়ারিং ধরে সুজা সিং একটা হাত বাড়ালেন বাক্সটা নেবার জন্য। কাকাবাবু বাক্সটা অন্যদিকে সরিয়ে নিয়ে বললেন, না এখন না, বলছি তো এখন খোলা যাবে না। সুজা সিং তবু হাত বাড়িয়ে হাসতে হাসতে বললেন, দিন না, একটু দেখি, পাথর নিয়ে যাচ্ছেন না লুকিয়ে লুকিয়ে সোনার স্যাম্পল নিয়ে যাচ্ছেন সেটা একটু দেখবো না? ভয় নেই, ভাগ বসাবো না, শুধু দেখে একটু চক্ষু সার্থক করব। কাকাবাবু হঠাৎ রেগে গিয়ে বললেন, না, এ বাক্সে হাত দেবে না, বারণ করছি, শুনছো না কেন? সুচা সিং কঠিন চোখে তাকালেন কাকাবাবুর দিকে। স্থিরভাবে তাকিয়েই রইলেন 2-1 মিনিট। আমি বুঝতে পারলাম ওর মনে আঘাত লেগেছে। কাকাবাবুর দিক থেকে মুখ ফেরালেন, তারপর আস্তে আস্তে বললেন, প্রফেসর সাব, আমার নাম সুচা সিং। আমাকে এ তল্লাটে অনেকে চেনে। আমাকে কেউ ধমক দিয়ে কথা বলে না। কাকাবাবু তখনও রাগের সঙ্গে বললেন, আমি বারণ করলেও কেউ আমার জিনিসে হাত দেবে, সেটাও আমি পছন্দ করি না। তুমি আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলো না। সুচা সিং বাক্সটার দিকে একবার, কাকাবাবুর মুখের দিকে একবার তাকালেন। আমার ভয় হলো, সুচা সিং যে রকম রেগে গেছেন, যদি এখানেই গাড়ি থেকে নেমে যেতে বলেন। এখনো অনেকটা রাস্তা বাকি। সুচা সিং কিন্তু অপ্রত্যাশিতভাবে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, প্রফেসর সাব, আপনি হঠাৎ এত রেগে গেলেন কেন? একটা সামান্য পাথরও আপনি আমায় দেখাতে চান না? ঠিক আছে, দেখাবেন না, আমি কি আর জোর করে দেখব? আমি আপনাকে কত ভক্তি শ্রদ্ধা করি। আপনার মতো মানিগুণী লোক তো বেশি দেখি না। সারাদিন ব্যবসার ধান্দায় থাকি, তবু আপনাদের মতন লোকের সঙ্গে দুটো কথা বললে ভালো লাগে। আপনি আমার উপর রাগ করছেন? কাকাবাবু তখনও রেগে আছেন, স্পষ্ট বোঝা যায়। তবু একটু স্বাভাবিক হবার চেষ্টা করে বললেন, কেউ কোনো কিছু একবার না বললে তারপর আর সে নিয়ে জোর করতে নেই, তাহলেই রাগের কোনো কারণ ঘটে না। ঠিক আছে, আমার গোস্তাকি হয়েছে, আমাকে মাফ করে দিন। তা প্রফেসর সাহেব, সোনামার্গ ছেড়ে দিলেন, এবার কি অন্য কোনো দিকে কাজ শুরু করবেন? না, আর কাজ টাজ করার মন নেই, এবার কলকাতায় ফিরব। সে কি, এত খাটাখাটি করে শেষ পর্যন্ত একটা পাথরের টুকরো নিয়ে ঘরে যাবেন? ওটা একটা স্মৃতিচিহ্ন। এরপর কিছুক্ষণ কেউ আর কোনো কথা বলল না। আর চোখে তাকিয়ে দেখলাম কাকাবাবুর রাগ এখনও কমেনি। কাকাবাবু এমনিতে শান্ত ধরনের মানুষ, কিন্তু একবার রেগে গেলে
সহজে রাগ কমে না। ওই বাক্সটা তিনি আর কারুকে ছুতে দিতেও চান না। একটু বাদে সুজা সিং আবার বললেন, প্রফেসর সাব, আপনার কোটের পকেট থেকে একটা রিভলভার উকি মারছে দেখলাম। সবসময় অস্ত্র নিয়ে ঘোরেন নাকি? কাকাবাবু গম্ভীরভাবে বললেন, জন্তু জানোয়ার কিংবা দুষ্টু লোকের তো অভাব নেই, তাই সাবধানে থাকতে হয়। সুজা সিং হেসে হেসে বললেন, সে কথা ঠিক, সে কথা ঠিক। পহলগ্রামে এসে পৌঁছলাম সন্ধ্যের পর। 9টা বেজে গেছে। গাড়ি থেকে নামবার পর সুজা সিং কাকাবাবুর দেয়া টাকা কিছুতেই নিলেন না, বরং কাকাবাবুর করমর্দন করে বললেন, প্রফেসর সাব, আমি আপনার দোস্ত, গোসা করবেন না, যাবার আগে দেখা করে যাবেন। খোকাবাবু, আবার দেখা হবে, কি বলো? আমার মনে হলো সুজা সিং মানুষটা তেমন খারাপ নয়। কাকাবাবু ওর ওপর অমন রাগ না করলেই পারতেন। পহলগ্রামে লিদার নদীর ওপারে আমাদের তাঁবুটা রাখাই ছিল। যেরকম রেখে গিয়েছিলাম জিনিসপত্র ঠিক সেই রকমই আছে। সেখানে পৌঁছবার পর কাকাবাবু কাঠের বাক্সটা খুব সাবধানে তার ট্রাঙ্কে ভরে রাখলেন। তারপর বললেন, সন্তু, তোমাকে আবার মনে করিয়ে দিচ্ছি, এটার কথা কারুকে বলবে না, আর এটাকে কিছুতেই চোখের আড়াল করবে না। আমি যখন তাঁবুতে থাকবো না, তুমি তখন সব সময় এটার সামনে বসে থাকবে, আর তুমি না থাকলে আমি পাহারা দেব, বুঝলে? আমি বললাম, কাকাবাবু, মুন্ডুটা আমি তখন ভালো করে দেখিনি, আর একবার দেখবো এখন? কাকাবাবু উঠে গিয়ে তাঁবুর সব পর্দা টর্দা ফেলে দিলেন। অন্য সব আলো নিভিয়ে শুধু একটা আলো জ্বেলে রেখে তারপর ট্রাঙ্ক থেকে বার করলেন কাঠের বাক্সটা। কাঠের বাক্সটার মধ্যে সেই পুরানো তামার বাক্স, সেটার গায়েও একসময় কি যেন লেখা ছিল, এখন আর পড়া যায় না। পরিষ্কার তোয়ালে দিয়ে কাকাবাবু কনিষ্কর মুখ মুছতে লাগলেন। এখন তার কপাল, চোখ, ঠোঁটের রেখা অনেক স্পষ্ট হয়ে উঠল। ভাঙা নাক ও কান দুটো জোড়া দিলে সম্পূর্ণ মুখের আদল ফুটে উঠবে। কাকাবাবু কি স্নেহের সঙ্গে হাত বুলোচ্ছেন সেই পাথরের মূর্তিতে। আমার দিকে ফিরে আস্তে আস্তে বললেন, সন্তু, এটার আবিষ্কারক হিসেবে তোর নামও ইতিহাসে লেখা থাকবে। রাত্রিরে খাওয়া দাওয়া করে আমরা খুব সকাল সকাল শুয়ে পড়লাম। আজ রাত্রিরে আর কাকাবাবু ঘুমের ঘোরে কথা বলেননি একবারও। আজ তিনি সত্যিকারের শান্তিতে ঘুমিয়েছেন। ভোরবেলা কাকাবাবুই আমাকে ডেকে তুললেন। এর মধ্যেই ওর দাড়ি কামানো হয়ে গেছে। কাকাবাবু বললেন, লিদার নদীর জলে রোদ্দুর পড়ে কি সুন্দর দেখাচ্ছে, দেখো। কাশ্মীর ছেড়ে চলে যেতে হবে বলে তোমার মন কেমন করছে না? কাকাবাবু, আমরা কি আজই ফিরে যাব? প্লেনে কবে জায়গা পাই সেটা দেখতে হবে। আজ জায়গা পেলে আজই যেতে রাজি। তুমি সব জিনিসপত্র বাঁধা ছাঁধা করে ঠিক করে রাখো। বেলা বাড়ার পর কাকাবাবু বললেন, সন্তু, তুমি তাঁবুতে থাকো, আমি সব খোঁজ খবর নিয়ে আসি। ব্যাসাম সাহেব আর ব্রতিন মুখার্জিকে দুটো টেলিগ্রাম পাঠাতে হবে, ওরা কনিষ্ক সম্পর্কে বিশেষজ্ঞ। আমি না আসা পর্যন্ত তুমি কিন্তু কোথাও যাবে না। কাকাবাবু চলে গেলেন। আমি খাটে শুয়ে শুয়ে একটা বই পড়তে লাগলাম, একটা অ্যাডভেঞ্চারের গল্প। পড়তে পড়তে মনে হলো আমরা নিজেরাও কম অ্যাডভেঞ্চার করিনি। গুহার মধ্যে হঠাৎ পড়ে যাওয়া, পাইথন সাপ। কলকাতায় আমার স্কুলের বন্ধুরা শুনলে বিশ্বাসই করতে চাইবে না, কিন্তু এত বড় একটা আবিষ্কারের কথা কাগজে নিশ্চয়ই বেরোবে, তখন তো সবাইকে বিশ্বাস করতেই হবে। কাকাবাবু জিজ্ঞেস করছিলেন কাশ্মীর ছেড়ে যেতে আমার মন কেমন করবে কিনা। সত্যি কথা বলতে কি, আমার আর একটুও ভালো লাগছিল না থাকতে। যদিও শ্রীনগর দেখা হলো না, তা হলেও পৃথিবীর লোক কখন আমাদের আবিষ্কারের কথা জানবে, সেই উত্তেজনায় আমি ছটফট করছিলাম। কতক্ষণ বই পড়েছিলাম জানি না। হোটেলের বেয়ারা যখন খাবার নিয়ে এলো তখন খেয়াল হলো ওপারের হোটেল থেকে আমাদের তাঁবুতে খাবার নিয়ে আসে, কিন্তু কাকাবাবু তো এখনও এলেন না। কিছুক্ষণ অপেক্ষা করলাম কাকাবাবুর জন্য। তারপর খিদে যখন পেট চুইচুই করতে লাগলো তখন খেয়ে নিলাম নিজের খাবারটা। কাকাবাবুর খাবারটা ঢাকা দিয়ে রাখলাম। বিকেল গড়িয়ে গেল, তখনও কাকাবাবু এলেন না। দুশ্চিন্তা হতে লাগলো খুব। কাশ্মীরে এসে কাকাবাবু কখনো একলা বেরোননি, সব সময় আমি সঙ্গে থেকেছি, কিন্তু এখন যে একজনকে তাঁবুতে পাহারা দিতে হবে, এত দেরি করার তো কোনো মানে হয় না। ছোট্ট জায়গা, পোস্ট অফিসে লাইন দিতেও হয় না কলকাতার মতন। কাকাবাবুর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? হঠাৎ জরুরি কাজে কারোর সঙ্গে দেখা করার জন্য কোথাও চলে যেতে হয়েছে? কিন্তু তাহলে কি আমায় খবর দিয়ে যেতেন না? কাকাবাবু তাঁবু থেকে বেরুতে বারণ করেছেন, আমি খোঁজ নিতে যেতেও পারছি না। বিকেল থেকে সন্ধে, সন্ধে থেকে রাত নেমে এলো, কাকাবাবুর দেখা নেই। এতক্ষণ একা একা এই তাঁবুতে থেকে আমার কান্না পাচ্ছিল।
কিছুই করার নেই, কারুর সঙ্গে কথা বলার নেই। কি যে খারাপ লাগে। আমার বয়সী কোনো ছেলে কি কখনো এতটা সময় একলা থাকে? সেই সকাল থেকে। এখন রাত 9:30। মনে হচ্ছিল তাঁবুর মধ্যে আমায় যেন কেউ বন্দি করে রেখেছে। কাকাবাবুর কাছে কথা দিয়েছি যে মুন্ডুটাকে ফেলে রেখে আমি কোথাও যাব না, তাই বেরোনোর উপায় নেই। যদিও আমাদের কাছে যে এই মহামূল্যবান জিনিসটা আছে সে কথা কেউ জানে না, তবু কাকাবাবুর হুকুম, সবসময় ওটা চোখে চোখে রাখা। এখন আমি কি করব? কে আমায় বলে দেবে? রাত নিঝুম হবার পর আলো নিভিয়ে শুয়ে পড়লাম। এর আগে কোনো দিনও আমি একলা কোথাও ঘুমাইনি। আমার ভয় করে, কিছুতেই ঘুম আসে না। খালি মনে হয় কারা যেন ফিসফিস করে কথা বলছে, কাদের যেন পায়ের দুপদাপ শব্দ শোনা যাচ্ছে। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলেই দেখলাম আমার মাথার কাছে একটা বিরাট লম্বা লোক দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হলো চোখের ভুল। একবার চোখ বন্ধ করে আর একবার তাকাতেই দেখলাম তখনও দাঁড়িয়ে আছে লোকটি। প্রথমে মনে হলো ইতিহাসের আমল থেকে বোধহয় কোনো আত্মা এসেছে প্রতিশোধ নিতে। তারপরে বুঝলাম তা নয়। আমি চিৎকার করে উঠবার আগেই মস্ত বড় একটা হাত আমার মুখ চেপে ধরল। আমি সে হাতটা প্রাণপণ চেষ্টা করেও ছাড়াতে পারলাম না। তাকিয়ে দেখলাম তাঁবুর মধ্যে আরও দুজন লোক আছে। তাদের একজন আমার মুখের মধ্যে খানিকটা কাপড় ভরে দিয়ে মুখটা বেঁধে দিল। হাত আর পা দুটোও বাঁধল। তারপর তারা তাঁবুর সব জিনিসপত্র লণ্ডভণ্ড করতে লাগলো। একটু বাদেই তারা দুধদার করে বেরিয়ে গেল তাঁবু থেকে। ঘটনাটা ঘটতে 2-3 মিনিটের বেশি সময় লাগলো না। আমার মুখ বন্ধ, হাত পা বাঁধা, কিন্তু দেখতে পেলাম সবই, কারণ ওরা মাঝে মাঝে টর্চ জ্বালছিল। তাঁবুর সব জিনিস ওরা ওলট পালট করে গেল, কিন্তু ওরা একটা জিনিসই খুঁজতে এসেছিল। এতদিন আমাদের তাঁবুটাই এমনি পড়েছিল, কেউ কোনো জিনিস নেয়নি। আজ ডাকাতি হয়ে গেল। তবে ওদের মধ্যে একজনকে আমি চিনতে পেরেছি। অন্ধকারে মুখ দেখা না গেলেও যে হাতটা আমার মুখ চেপে ধরেছিল সেই হাতটার একটা আঙুল কাটা ছিল। সুজা সিংয়ের একটা আঙুল নেই। ওরা চলে যাবার পরও কিছুক্ষণ আমি চুপ করে শুয়ে রইলাম। যতক্ষণ ওরা তাঁবুতে ছিল ততক্ষণ খালি মনে হচ্ছিল ওরা যাবার সময় আমাকে মেরে ফেলবে। বেশ খানিকটা পর আমি আস্তে আস্তে উঠে বসলাম। হাত বাঁধা, চেঁচাবারও উপায় নেই, কিন্তু এই অবস্থায় তো সারা রাত কাটানো যায় না। আস্তে আস্তে নামলাম খাট থেকে। জোড়া পায়ে লাফিয়ে লাফিয়ে এগোবার চেষ্টা করলাম। দুবার পড়ে গেলাম হুমড়ি খেয়ে, তবু এগুনো যায়। স্কুলের স্পোর্টসে স্যাক রেসে দৌড়েছিলাম আমি, অনেকটা সেই রকম, কিন্তু বুক এমন কাঁপছে যে ব্যালেন্স রাখতে পারছি না। কোনো রকমে পৌঁছলাম টেবিলের কাছে। ড্রয়ার খুলে বার করলাম ছুরিটা, কিন্তু ছুরিটা ঠিক মতন ধরা যাচ্ছে না কিছুতেই। অতি কষ্টে ছুরিটা বেঁকিয়ে ঘষতে লাগলাম হাতের দড়ির বাঁধনে। প্রথমে মনে হলো এটা একটা অসম্ভব কাজ। এভাবে সারা রাত ঘষেও দড়ি কাটা যাবে না, কারণ আঙুলে জোর পাচ্ছি না। শীতে আমি বাঁশপাতার মতন কাঁপছি। কিন্তু বিপদের সময় মানুষের এমন মনের জোর এসে যায় যে অসম্ভবও সম্ভব হয় অনেক সময়। একবার ছুরিটা পড়ে গেল মাটিতে। সেটা তুলতে গিয়ে আমি নিজেও পড়ে গেলাম। একটুর জন্য আমার গালটা কাটেনি। সেই অবস্থায় মাটিতে শুয়ে শুয়েই আমার মনে হলো ঘাবড়ালে কোনো লাভ নেই, কান্নাকাটি করলেও কোনো ফল হবে না। আমাকে উঠে দাঁড়াতেই হবে, কাটতেই হবে হাতের বাঁধন। ছুরিটা নিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। প্রায় আধ ঘন্টা লাগলো কাটতে। ততক্ষণে আমার হাত দুটো প্রায় অসাড় হয়ে এসেছে। মুখ ও পায়ের বাঁধন খুলে ফেললাম। আমার মুখের মধ্যে এমন একটা ময়লা রুমাল ভরে দিয়েছিল যে দেখে আমার বমি পেয়ে গেল। বমি করে ফেললাম মাটিতে। এই সময় বমি করার কোনো মানে হয়? কিন্তু রুমালটায় এমন বিশ্রী গন্ধ যে কিছুতেই সামলানো গেল না। ফ্লাস্কের গরম জলে মুখ ধুয়ে ফেললাম, তাও ঠক ঠক করে কাঁপতে লাগলাম শীতে। তাঁবুর মধ্যে এক নজর তাকিয়ে বোঝা যায় ওরা সেই কাঠের বাক্সটা নিয়ে গেছে। পাথরের মুন্ডুটার কোনো মূল্যই ওদের কাছে নেই, তবু কেন নিয়ে গেল? হয়তো ওরা নষ্ট করে ফেলবে। ওরা কি কাকাবাবুকে মেরে ফেলেছে? ওরা কি আমাকেও মারবে? ডাকাতের বউ আর ছেলে মেয়ে। বিপদের রাত্রি অনেক দেরি করে শেষ হয়। সারা রাত কম্বল মুড়ি দিয়ে খাটের ওপর বসেছিলাম। চোখ ঢুলে আসছিল, তবু ঘুমোইনি। আস্তে আস্তে যখন সকাল হলো তখন মনের মধ্যে একটু জোর পেলাম। দিনের আলোয় অনেকটা সাহস আসে। মনে মনে ঠিক করলাম ভয় পেয়ে কান্নাকাটি করে কোনো লাভ নেই। মাথা ঠান্ডা রাখতে হবে, কাকাবাবুকে খুঁজে বার করতে হবে। কিন্তু আমি একলা একলা কি করব? কেউ কি আমার কথা বিশ্বাস করবে? বাচ্চা ছেলে বলে হয়তো আমার কথা উড়িয়ে দেবে।
কাকাবাবুর মতন একজন বয়স্ক জালজ্জান্ত লোক হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেল। নিশ্চয়ই সুজা সিংয়ের হাত আছে তাতে। কাকাবাবু থাকতে থাকতে মূর্তিটা নিতে সাহস করেননি। কাকাবাবুর সঙ্গে রিভলভার থাকে, তাই কাকাবাবুকে আগে সরিয়ে তারপর জিনিসটা নিয়ে যাওয়া হলো। সুজা সিংয়ের অনেক প্রভাব প্রতিপত্তি, ওর বিরুদ্ধে আমার কথা কে শুনবে? আমাদের পাশের তাঁবুতে কয়েকজন জার্মান ছেলেমেয়ে থাকে, একটু একটু আলাপ হয়েছিল। ওদেরও বলে কোনো লাভ নেই, ওরা বিদেশি, কি আর সাহায্য করতে পারবে? চট করে মনে পড়ে গেল সিদ্ধার্থদার কথা। সিদ্ধার্থদা, স্নিগ্ধাদি, রিনি, ওরা কি অমরনাথ থেকে ফিরেছে? হয়তো এর মধ্যেই ফিরে শ্রীনগর চলে গেছে। এর মধ্যে কদিন কেটে গেল। অমরনাথ থেকে ফিরতে কদিন লাগে সেটা আর কিছুতেই হিসাব করতে পারছি না, খালি মাথা গুলিয়ে যাচ্ছে। যাই হোক, অমরনাথ থেকে ফিরলে নিশ্চয়ই প্লাজা হোটেলে উঠবে, সেখানে খবর পাওয়া যাবে। কাকাবাবু বলেছিলেন কোনো ক্রমেই তাঁবু থেকে না বেরুতে, কিন্তু যে জন্য বলেছিলেন তার তো আর কোনো দরকার নেই। আসল জিনিসটাই চুরি হয়ে গেছে। আমাদের তাঁবুতে আর দামি জিনিস বিশেষ কিছু নেই। কাকাবাবু টাকা পয়সা কোথায় রাখতেন আমি জানি না, সেগুলোও বোধহয় ডাকাতরা নিয়ে গেছে। হোটেলের বিল কি করে শোধ হবে কে জানে। সিদ্ধার্থ দাদের না পেলে চলবেই না। হেঁটে হেঁটে গেলাম প্লাজা হোটেলে, সেখানে কোনো খবর পাওয়া গেল না। সিদ্ধার্থ দ্বারা হোটেল ছেড়ে দিয়ে চলে গেছেন অমরনাথ, ফিরে এসেছেন কিনা ওরা জানেন না। ফেরার পর রিজার্ভেশনও করা নেই। এর মধ্যে ফিরে এসে অন্য হোটেলে উঠতে পারেন বা শ্রীনগরে চলে যেতে পারেন, আবার এখনও ফিরতে নাও পারেন, অর্থাৎ আমি কিছুই জানতে পারলাম না। তবে পোপটলাল নামে একজন পান্ডা গিয়েছিলেন ওদের সঙ্গে, তার খোঁজ পেলে সব জানা যেতে পারে। পান্ডাজি যদি ফিরে থাকেন তবে তার কাছ থেকে পাওয়া যাবে সব খবরাখবর। পোপটলালের ঠিকানা? ঠিকানা কিছু নেই, বাজারের কাছে গিয়ে খোঁজ করলে লোকে বলে দেবে। নিরাশ হয়ে ফিরে এলাম প্লাজা হোটেল থেকে। কোথায় এখন পোপটলালকে পাবো? মানুষ হারিয়ে গেলে পুলিশকে খবর দিতে হয় শুনেছি। কাকাবাবুর কথা পুলিশকে জানাতে হবে। পহলগ্রামের রাস্তা দিয়ে এখন কত মানুষজন হাঁটছে, কত আনন্দ সবার মুখে চোখে। আমার বিপদের কথা কেউ জানে না। আমাকে কেউ ডেকে জিজ্ঞেস করলো না, খোকা, তোমার মুখটা এমন শুকনো দেখছি কেন? তোমার কি কিছু হয়েছে? আমারই বয়সী কত ছেলে মেয়ে হইচই করতে করতে যাচ্ছে বেড়াতে, আমার কেউ চেনা নেই। কলকাতায় বাবাকে টেলিগ্রাম করব? বাবা আসতে আসতে যে সময় লাগবে ততদিন আমি একা। হাঁটতে হাঁটতে বাস ডিপোর দিকে চলে এসেছিলাম। দু একটা দোকানে জিজ্ঞেস করেছি পোপটলালের খবর, কেউ কিছু বলতে পারেনি। এখন খুব ট্যুরিস্ট আসার সময়, দোকানদাররা খদ্দের সামলাতেই ব্যস্ত। আমার কথা ভালো করে শোনার পর্যন্ত সময় নেই। হঠাৎ দেখলাম একটা বাসের জানালায় রিনির মুখ। এক্ষুনি বোধহয় বাসটা ছেড়ে দেবে। আমি প্রাণপণে দৌড়তে লাগলাম, হাত পা ছুড়ে ডাকতে লাগলাম, রিনি, রিনি। বাসটা ছাড়েনি। রিনি আর স্নিগ্ধাদি বসে আছে। হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম, সিদ্ধার্থদা কোথায়? স্নিগ্ধাদি বললেন, ও আসছে এক্ষুনি। তুই ওরকম করছিস কেন রে সন্তু? রিনি বলল, কাল সারাদিন তোকে খুঁজলাম, কোথাও পেলাম না, ভাবলাম তোরা চলে গেছিস। আমরা পরশু ফিরেছি অমরনাথ থেকে, এবার পহলগ্রামে আমরাও তাঁবুতে ছিলাম। কাল সারাদিন আমি তাঁবুতে বসেছিলাম, আর ওদিকে ওরা আমাকে খুঁজছে। লিদার নদীর ধারে প্রায় 50-60টা তাঁবু, হয়তো আমাদেরটার কাছাকাছি ওরা ছিল, আমি টের পাইনি। এর কোনো মানে হয়? একটু দম নিয়ে আমি বললাম, সিদ্ধার্থদাকে আমার ভীষণ দরকার, এক্ষুনি। স্নিগ্ধাদি, তোমাদের এই বাসে যাওয়া হবে না, নেমে পড়ো, শিগগির নেমে পড়ো। স্নিগ্ধাদি উৎকণ্ঠিত হয়ে বললেন, কি হয়েছে কি? আমাদের তো বাসের টিকিট কাটা হয়ে গেছে, মালপত্র তোলা হয়ে গেছে। আমি বললাম, তোমরা আগে নেমে পড়ো, তারপর সব কথা বলছি। সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে। কাকাবাবু হারিয়ে গেছেন আমাদের তাঁবুতে। রিনি হি হি করে হেসে উঠে বলল, কাকাবাবু হারিয়ে গেছেন? অত বড় একটা লোক আবার হারিয়ে যায় নাকি? বল, তুই হারিয়ে গেছিস, তোর কাকাবাবুই তোকে খুঁজছেন। আহ, মেয়েদের নিয়ে আর পারা যায় না। রিনিটা একদম বাজে মার্কা, তরকারি কথার সময়েও হাসে। ভাগ্যিস এই সময় সিদ্ধার্থদা এসে গেলেন। আমি সিদ্ধার্থদাকে একপাশে টেনে নিয়ে গিয়ে যত সংক্ষেপে সম্ভব ব্যাপারটা বুঝিয়ে বললাম। সিদ্ধার্থদা ভুরু কুঁচকে একটুক্ষণ ভাবলেন, তারপর বললেন, এ তো সত্যি সাংঘাতিক ব্যাপার। আমাদের সব মালপত্র উঠে গেছে, শ্রীনগরের লোক অপেক্ষা করবে, অথচ তোমাকে একা ফেলে যাওয়া যায় না। কি করা যায় বলো তো? এক্ষুনি ঠিক করতে হবে, দেরি করার সময় নেই। আচ্ছা, এক কাজ করা যাক,
ততক্ষণে বাসটা স্টার্ট নিয়েছে। কন্ডাক্টর হুইসল বাজাচ্ছে ঘন ঘন। এসব জায়গায় বাসের নিয়মকানুন খুব কড়া। সিদ্ধার্থদা জানলার কাছে গিয়ে স্নিগ্ধাদিকে বললেন, শোনো, তোমরা দুজনে চলে যাও শ্রীনগরে। এখানে একটা ব্যাপার হয়ে গেছে। আমি সন্তুর সঙ্গে থাকছি, একদিন পর যাব। স্নিগ্ধাদি তো কথাটা শুনেই উঠে দাঁড়িয়েছেন, বললেন, পাগল নাকি? আমরাও থাকবো তাহলে। কন্ডাক্টরকে বলো। সিদ্ধার্থদা বললেন, লক্ষ্মীটি, আমার কথা শোনো, শ্রীনগরে তো সব ঠিক করাই আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা এখানে থাকলেই বরং অসুবিধা হবে। আমি একদিন পরেই আসছি। বাস ততক্ষণে চলতে শুরু করেছে। সিদ্ধার্থদা সঙ্গে সঙ্গে খানিকটা হেঁটে গেলেন বোঝাতে বোঝাতে। স্নিগ্ধাদি আমাকে ব্যাকুলভাবে জিজ্ঞেস করতে লাগলেন, কি হয়েছে বলতো সন্তু? আমি কিছুই বুঝতে পারছি না। এই সন্তু, তুই চুপ করে আছিস কেন? কিন্তু আমি কিছুই বলতে পারলাম না ওইটুকু সময়ে। সিদ্ধার্থদা বললেন, যা হয়েছে পরে শুনতে পাবে, চিন্তা করো না, আমি কালকেই যাচ্ছি। তারপর বাস জোরে ছুটল। রিনি হাত নাড়তে লাগলো। সিদ্ধার্থদা যে প্রথম থেকেই আমার কথায় গুরুত্ব দিলেন, বেশি কিছু জিজ্ঞেস না করেই থেকে যাওয়া ঠিক করলেন, সেজন্য সিদ্ধার্থদার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। সময় এত কম ছিল, ওর মধ্যে কি সব বুঝিয়ে বলা যায়? বাসটা চলে যাবার পর সিদ্ধার্থদা বললেন, চলো, কাজ শুরু করা যাক। তোমার কাকাবাবু কাল সকালবেলা তাঁবু থেকে বেরিয়ে আর ফেরেননি। তোমাকে কোনো খবর না দিয়ে তিনি কোথাও চলে যাবেন তা হতেই পারে না। আমি জোর দিয়ে বললাম, তা হতেই পারে না। হুম, একটা জলজ্যান্ত লোক তাহলে যাবেই বা কোথায়? সুচা সিং। সুচা সিং? সে আবার কে? সুচা সিং নামের একজন লোকের সঙ্গে কাকাবাবুর ঝগড়া হয়েছিল। সেই লোকটাই তাঁবুর মধ্যে রাত্রির বেলা আমাকে। সিদ্ধার্থদা ভুরু কুঁচকে সব শুনলেন, চুপ করে রইলেন খানিকক্ষণ। আমার মনের ভিতরের ভয়ের ভাবটা অনেকটা কেটে গেছে। সিদ্ধার্থদাকে যখন পেয়েছি তখন একটা কিছু ব্যবস্থা হবেই। যতক্ষণ একা ছিলাম ততক্ষণ কি যে অসহ্য একটা অবস্থা। সিদ্ধার্থদা জিজ্ঞেস করলেন, থানায় খবর দিয়েছো? দাওনি? চলো আগে সেখানেই যাই। থানায় দুজন অফিসার ছিলেন, তাদের নাম মির্জা আলী আর গুরুবচ্চন সিং। খাতির করে বসতে বললেন আমাদের। মনোযোগ দিয়ে সব কথা শুনলেন। তারপর মির্জা আলী বললেন, বহুত তাজ্জব কি বাত, এখানে এরকম ঘটনা কখনো ঘটে না। দিনের বেলা একটা লোক উধাও হয়ে যাবে কি করে? তাছাড়া সুচা সিংয়ের নামে তো কেউ কোনো দিন কোনো অভিযোগ করেনি। গুরুবচ্চন সিং বললেন, আপনাদের তাঁবু থেকে কি কি চুরি গেছে? দামি জিনিস কি কি ছিল? আমি আমতা আমতা করে বললাম, কাকাবাবুর একটা রিভলভার ছিল, সেটা তিনি নিয়ে বেরিয়েছিলেন কিনা জানি না, সেটা পাচ্ছি না। আর কিছু টাকা পয়সা। কত? আমি তা জানি না। ক্যামেরা ট্যামেরা ছিল না, একটা দূরবীন ছিল, সেটা নেয়নি। আশ্চর্য, এর জন্যই দিনের বেলায় একটা লোককে, রাত্রির বেলা তাঁবুতে ঢুকে এখানে এরকম কাণ্ড। ঠিক আছে, চলুন এনকোয়ারি করে দেখা যাক। পোস্ট অফিসে গিয়ে জানা গেল কাকাবাবু সেখানে টেলিগ্রাম করতে যাননি। আগের দিন মাত্র 3 জন টেলিগ্রাম করতে এসেছিল। তার মধ্যে কাকাবাবুর মতন চেহারার কেউ ছিল না। দুজনই তাদের মধ্যে মহিলা, আর একজন স্থানীয় লোক। অর্থাৎ যা হবার তা এখানে আসবার আগেই হয়েছে। আমাদের তাঁবুতে তদন্ত করে পুলিশ বুঝতে পারলেন সেখানে ঢুকে লণ্ডভণ্ড করা হয়েছে, কিন্তু অপরাধীর কোনো চিহ্ন পাওয়া গেল না। সাধারণ চোর ডাকাত যে নয় তা সহজেই বোঝা যায়। বাইনোকুলার, অ্যালার্ম ঘড়ি, পেন এসব কিছুই নেয়নি। যে ট্রাঙ্কটা চোররা ভেঙেছে সেটার মধ্যে একটা মানি ব্যাগ ছিল কাকাবাবুর, সেটাও চোরদের চোখে পড়েনি। সুচা সিংয়ের গ্যারেজে গিয়ে শোনা গেল সুচা সিং বিশেষ কাজে মাটন গেছে, বিকেলেই ফিরবে। মির্জা আলী হুকুম দিলেন সুচা সিং ফিরলেই যেন থানায় গিয়ে দেখা করে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর গুরুবচ্চন সিং বললেন, আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের কাকাবাবুকে নিশ্চয়ই খুঁজে বার করব। মিস্টার রায়চৌধুরীর সঙ্গে আমারও আলাপ হয়েছিল, খুব ভালো লোক। আমাদের সরকারের অনেকের সঙ্গে তার চেনা জানা আছে। পহলগ্রামে তার কোনো বিপদ হবে, এতে পহলগ্রামের বদনাম। সুচা সিং যদি দোষী হয় তাহলে আমাদের হাত সে কিছুতেই এড়াতে পারবে না, শাস্তি পাবেই। আপনারা বিকেলে আবার খবর নেবেন, আমরা সব জায়গায় পুলিশকে খবর পাঠিয়ে দিচ্ছি। পুলিশদের কাছ থেকে বিদায় নেবার পর সিদ্ধার্থদা আমাকে জিজ্ঞেস করলেন, সন্তু, সকাল থেকে কিছু খেয়েছো? মুখ তো একেবারে শুকিয়ে গেছে। অত চিন্তা করো না, এতক্ষণ খাওয়ার কথা মনেই পড়েনি। সিদ্ধার্থদার কথা শুনে বুঝতে পারলাম কি দারুণ খিদে পেয়েছে। সেই মিষ্টির দোকানটায় ঢুকলাম। কাকাবাবুর সঙ্গে বাইরে যাবার সময় আমরা প্রত্যেকবার এখানে জিলিপি খেতাম।
কাকাবাবু আজ নেই। কাকাবাবু কোথায় আছেন কে জানে। আমার বুকের মধ্যে মুচড়ে উঠল। আমি সিদ্ধার্থদার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কাকাবাবু বলেছিলেন পাথরের মন্ডুটার কথা আমি যেন কোনো কারণেই কারুকে না বলি, সেই জন্য পুলিশকে বলিনি। কিন্তু সিদ্ধার্থদাকেও কি বলা যাবে না? সিদ্ধার্থদা তো আমাদের নিজেদের লোক। সিদ্ধার্থদার সাহায্য ছাড়া আমি একা কি করতে পারতাম? তাছাড়া সিদ্ধার্থদা ইতিহাসের অধ্যাপক, উনি ঠিক মূল্য বুঝবেন। আমি আস্তে আস্তে বললাম, সিদ্ধার্থদা, পুলিশকে সব কথা আমি বলিনি। আমাদের একটা দারুণ দামি জিনিস চুরি গেছে। কি? আমরা সম্রাট কনিষ্কর মুন্ডু আবিষ্কার করেছিলাম। কি বললে? কার মুন্ডু? আস্তে আস্তে সব ঘটনা খুলে বললাম সিদ্ধার্থদাকে। সিদ্ধার্থদা অবাক বিস্ময়ে শুনলেন সবটা। তারপর ছটফট করতে লাগলেন। বললেন, কি বলছো তুমি সন্তু? এ যে একেবারে অবিশ্বাস্য ব্যাপার। ইতিহাসের দিক থেকে এর মূল্য যে কি দারুণ তা বলে বোঝানো যাবে না। কিন্তু সেটা এরকমভাবে নষ্ট হয়ে যাবে? অসম্ভব। যে কোনো উপায়েই হোক ওটা বাঁচাতেই হবে। দোকানের বিল মিটিয়ে দিয়ে বেরিয়ে এসে সিদ্ধার্থদা আবার বললেন, তুমি ঠিক জানো রাত্রির বেলা সুচা সিংয়ে ঢুকেছিল, সেই ওটা নিয়ে গেছে? আমি জোর দিয়ে বললাম, আঙুল কাটা দেখেই আমি চিনেছি। তাছাড়া ওটার কথা আর কেউ জানে না। সুচা সিংও জানতো না। ও কাঠের বাক্সটা খুলে দেখতে চেয়েছিল। ওর ধারণা ওর মধ্যে দামি কিছু জিনিস আছে। সুচা সিং ওই একটা পাথরের মুখ নিয়ে কি করবে? ইতিহাস না জানলে ওটার তো কোনো দাম নেই। সুচা সিং ওর মূল্য কি বুঝবে? সে নিতে চাইবেই বা কেন? সেটা আমিও জানি না। কিন্তু সিদ্ধার্থদা, ওর সব সময় ধারণা কাকাবাবু এখানে সোনার খোঁজ করতে এসেছেন। ওর সেই সোনার জন্য লোভ। কিন্তু যখন বাক্সটা নিয়ে দেখবে ওতে দামি কিছু নেই, সোনা তো নেই, তখন নিশ্চয়ই কাকাবাবুকে ছেড়ে দেবে। শুধু শুধু তো কেউ কোনো মানুষকে মারে না বা আটকে রাখে না। কাকাবাবু বলছিলেন বিদেশের মিউজিয়ামগুলো জানতে পারলে নাকি ওটার জন্য লক্ষ লক্ষ টাকা দাম দিতে চাইবে। তার আগে তো জানতে হবে মুন্ডু টাকার। সেটা সুচা সিং জানবে কি করে? সুচা সিংকে সে কথা জানাওনি তো? না, সেই জন্যই বোধহয় কাকাবাবুকে আটকে রেখেছে। কাকাবাবু নিশ্চয়ই বলে দেবেন না। একটুক্ষণ চুপ করে থেকে সিদ্ধার্থদা আপন মনেই বললেন, শুধু পুলিশের উপর নির্ভর করলেই হবে না, আমাদেরও খোঁজ করতে হবে। ওই পাথরের মুন্ডুটার মূল্য পুলিশও বুঝবে না। ওটাকে রক্ষা করতে না পারলে। সন্তু, তুমি কিছুক্ষণ একলা থাকতে পারবে? আমি একটু দেখে আসি। না সিদ্ধার্থদা, আমিও আপনার সঙ্গে যাব। একলা থাকতে আমার ভয় করবে। দিনের বেলা আবার ভয় কি? না, আমি আপনার সঙ্গে যাব। আচ্ছা সিদ্ধার্থদা, এমন হতে পারে না যে সুচা সিং আসলে নিজের বাড়িতেই লুকিয়ে আছে? পুলিশকে ওর লোকরা মিথ্যে কথা বলছে? তা মনে হয় না। পুলিশ তো যে কোনো মুহূর্তে সার্চ করতে পারে। তবু একবার গিয়ে দেখা যাক।